আমরা কতদিন একটু ডিসকাস করছি যে আমরা ট্রিগারের সময় দেখছিলাম যে ট্রানজাকশন এর একটা কনসেপ্ট, হ্যাঁ, ট্রানজাকশন কি, যে মাল্টিপল স্টেটমেন্ট একটা ব্লক হিসাবে একসঙ্গে যখন এক্সিকিউটেড হবে সেটাকে হচ্ছে আমরা অটোমেটিক ট্রানজাকশন বলি, হ্যাঁ, যে আইদার ফুলি এক্সিকিউটেড অর রোল ব্যাক অ্যাজ ইফ ইট নেভার অকার্ড, যে পুরোপুরি যদি এক্সিকিউশন কোনো কারণে না হয় তাহলে এটা রোল ব্যাক করে আগের স্টেজে চলে যাবে। এটা হচ্ছে ট্রানজাকশনের ডেটাবেসের একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। একটা ট্রানজাকশন বাই ডিফল্ট কমিট হয়, আমরা ওরা করে যে তোমরা যদি কমিট না করো তোমাদের চেঞ্জটা মেমোরিতে থাকবে, হার্ড ডিস্কে সেভ হবে না, পারসিস্টেন্ট স্টোরেজে সেভ হবে না। ট্রানজাকশনের ক্ষেত্রে যখন ট্রানজাকশনের এন্ড ব্লকটা শেষ হয় তখন সে অটোমেটিক্যালি কমিট করে একইভাবে যদি কোনো কারণে মাঝখান থেকে শেষ হয় সে অটোমেটিক্যালি রোল ব্যাক করে। ওইদিকে না, প্যান্ডেলটা এইদিকে লাগানো মনে হয়। বাইরে ঘোরাঘুরি করছিলাম, হ্যাঁ, কল ছিল মানে কি ক্লাসের সময় একটা ফোন কল আসলে সে ফোন কল ধরতে হবে, ক্লাসের চাইতে ফোন কল মোর ইম্পর্টেন্ট। কিসের কল ছিল? টিউশনই, হ্যাঁ, ক্লাসের সময় তো তোমার ফোন কল ধরতে হবে, ক্লাসের আগে একটা মাঝখানে একটা ব্রেক থাকে 5-7 মিনিটে, তখন কোনো কল করতে চাইলে ইমার্জেন্সি করতে হবে। এখানে দেখো যে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি? যেমন মানে এক্সাম্পল, যে একটা অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স ধরে থাকতে হবে, ঠিক আছে, যে এর নিচে ব্যালেন্সকে নামতে দেওয়া হবে না, এরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। একজন কারো একটা স্যালারি রেশন ওয়াই কিছু মিনিমাম ইয়ে থাকতে পারে, মিনিমাম ওয়েজ পার আওয়ার এত টাকা, যে কোনো একটা ব্যাংকিং বাড়িতে হতে হবে, এর চেয়ে কম হবে না। কাস্টমার মাস্ট হ্যাভ এ ফোন নাম্বার। ধরো আমি যদি বলি, মনে করো ব্যাংকের ক্ষেত্রে এরকম অনেক নিয়ম আছে বাংলাদেশ গভর্নমেন্টের, যে মনে করো তাকে বছরে 15 দিন ছুটি, হ্যাঁ, ওটাকে এলএফএ বা কিছু একটা বলে, লিভ ফেস্টিভ্যাল অ্যালাউন্স বলে, এইটা বছরে 15 দিন প্রত্যেক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যারা কাজ করে তাদেরকে দিতে হবে, ঠিক আছে। এই ধরনের যে অ্যাডিশনাল রেগুলেশন, এই রেগুলেশনগুলো সিস্টেমে ইম্পোজ করা, এটা হচ্ছে এখানে রেগুলেটরি রিকোয়ারমেন্ট, হ্যাঁ। তো যখন তুমি একটা ব্যাংকিং সফটওয়্যার বানাবো, ব্যাংকের জন্য এইচআর সফটওয়্যার বানাবো, সেখানে এরকম একটা যে তার এই জিনিসটা যাতে এনশিওর করা হয়, তার ধরো অ্যাটেন্ডেন্স বা সেখানে এই জিনিসটা মেকশিওর করতে হবে যে তার এটা একটা বছরে থাকতেই হবে। ওই জায়গায় তবে পিসিতে না, এইখানে হয় না। এই পিসি রান করতেছে না, এটা এইচডিএমআই দিয়ে না। নিচেরটায় করে দিয়াস, লাগাই দিয়াস, স্যার ও করে দিচ্ছে, সমস্যা নেই।
হয় না, পিসিতে লাগাই দিতে হয়। বললাম না, তো এই ধরনের যে কনস্ট্রেন্টগুলো, হ্যাঁ, এগুলো আমরা কিভাবে দেখি? আমরা জানি যে নট নাল প্রাইমারি কি, এই কনস্ট্রেন্টগুলো দিয়ে হয়। চেক। আরেকটা কনস্ট্রেন্ট আছে ইউনিক। ইউনিক আর প্রাইমারি কি পার্থক্য কি একদিন বলছিলাম, মনে আছে? প্রাইমারিটা অবশ্যই ইউনিক হবে, বাট ইউনিক তো প্রাইমারিটা হতে হবে এরকম কোনো ইয়ে নেই। না না, মানে এটা তো না। মূল পার্থক্য হচ্ছে যে প্রাইমারি কি কখনো নাল নাল হতে হইতে পারবে পারবে না, না। কিন্তু ইউনিক নাল হইতে পারবে। আর যদি হয় তাহলে unique। এছাড়া অ্যাডিশনাল কোনো কনস্ট্রেন্ট আমরা এই চেকের মাধ্যমে দিতে পারি। হ্যাঁ, যেমন চেকের একটা এক্সাম্পল আছে, দেখো যে সেমিস্টার ইন এইটা, এখানে মানে একটা ডোমেইন যদি ফিক্স থাকে, ভ্যালু ডোমেইন, সেটা আমরা ডোমেইন পোস্ট করতে পারি। এর মধ্যেই কিছু একটা হবে, যে একটা ভ্যালু সেট অফ ভ্যালুর মধ্যে থাকতে হবে, মানে যদি একটা পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট, সেটা আমরা এভাবে চেক কনস্ট্রেন্টের মাধ্যমে ডিফাইন করতে পারি। এগুলো করলে কি হয়, মানে সফটওয়্যার ব্যবহারের একটা উদ্দেশ্য হচ্ছে হিউম্যান এরর কমানো, তাই না? তো এই জাতীয় কনস্ট্রেন্টটা হচ্ছে হিউম্যান এরর কমাতে সাহায্য করে এবং এটা সফটওয়্যারকে রোবাস্ট করে। ঠিক আছে, তো এগুলো চিন্তা করা এবং দেওয়া উচিত। ফরেন কি আমরা জানি, হ্যাঁ, এই যে তোমাদের বলছিলাম যে ফরেন কির সাথে সাথে অন পেজিং কাস্কেড, অন আপডেট কাস্কেড, এই জিনিসগুলো করা যায়। একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখো, ধরো পার্সন একটা টেবিল, যেখানে আছে নেম, ফাদার, মাদার। ফাদার মাদার তো পার্সন, তাই না? পার্সন টেবিলেরই তারা ফল। এইটা যখন এন্ট্রি করবা তখন কি প্রবলেম হইতে পারে? যে কখনো মানে মানে একজনের বাবা মা যদি সিস্টেমে এন্ট্রি করা না থাকে তাহলে তাকে এন্ট্রি করা যাবে, তাই না? এই জিনিসটা অনেক সময় মেনটেন, যেমন বাংলাদেশিটা হচ্ছে কখন যখন মানুষ বার্থ রেজিস্ট্রেশন করতে গেছে, দেখা যাচ্ছে যে বার্থ রেজিস্ট্রেশন করতে আসছে একজন, তার বাবা মার বার্থ রেজিস্ট্রেশন করা নেই, হ্যাঁ, তখন কি হচ্ছে, তার বাবা মার বার্থ রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে তার এরকম মানে প্রথমে যখন সিস্টেমটা তৈরি করছিল, মানে একজন মারা গেছে তার বার্থ রেজিস্ট্রেশন এখন করা হচ্ছে, তাই না? মানে এই ধরনের অনেক মানে কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে। তাহলে তারটা করার জন্য স্যার তার বাবা মার তো আবার প্রয়োজন হবে। হ্যাঁ, মানে এরকম একটা বিষয়। তখন এরকম একটা করছে যে ঠিক আছে, একটা সার্টেন মানে এত সালের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাবা মাটা করা লাগবে, তার আগে যাদের জন্ম তাদের জন্য আর বাবা মাটা ম্যান্ডেটরি না, তাই না? তো এই ধরনের একটা বিষয়। চেক দিয়ে করা হবে। হ্যাঁ, না মানে চেকের মানে এটা হচ্ছে ফরেন কি কনস্ট্রেন্টটাই এই ধরনের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করবে। তখন কি করতে হচ্ছে, একটা হচ্ছে ইনসার্ট ফাদার এন্ড মাদার অফ দ্য পারসন বিফোর ইনসার্টিং পারসন, এটা একটা উপায়। এটা স্যার ফরেন কি নাল হইতে পারবে এখানে? মানে এইটাই যে ফরেন কি নাল অ্যালাউ করতে হবে এক্সপ্লিসিট। হ্যাঁ স্যার, সেট নাল, হ্যাঁ, বা সেট বিফোর, এগুলো ব্যবহার করে নাল অ্যালাউ করতে হবে। Or set father and mother to null initially, update after inserting all person. Not possible if father and mother attributes declared to not null. Not null হলে হবে না, এটাকে null allow করতে হবে। এটা হচ্ছে যে বিভিন্ন এখানে যে বিভিন্ন রকমের যে কমপ্লেক্স চেক ক্লজ এখানে আছে, বা কমপ্লেক্স চেকগুলো সব ডেটাকে সাপোর্ট করে না, এই জন্য ডেটাকে স্পোর্টিভিটির জন্য ডিসকারেজ করা হয়। যেমন ধর এই যে একটা ফরেন কি আমরা যেভাবে করি, সেই ফরেন কিটাকে আমরা চেক কনস্ট্রেন্টের মাধ্যমেও ইমপ্লিমেন্ট করতে পারি। তারপরে যেমন যে এভরি সেকশন হ্যাজ ওয়ান ইনস্ট্রাক্টর টিচিং দ্য সেকশন, এই জাতীয় জিনিসকে চেক ক্লজের মাধ্যমে করা যায়। তবে এই চেক ক্লজের সাবকোয়ারি সব ডেটাবেস বা বেশিরভাগ ডেটাবেস সাপোর্ট করে। তো অল্টারনেটিভলি আমরা ট্রিগার ইউজ করতে পারি। আরেকটাই আছে
অ্যাসারশন তোমরা কোথাও কোথাও তো দেখবা, বাট অ্যাসারশন আমরা যে করতেছি না, কারণ আসলে সবাই সব ডেটাবেজ অ্যাসারশনটা সাপোর্ট করে, ক্রিটিক্যাল আছে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স নর্মালি প্রাইমারি কি ইন্ডেক্সটা সবাই বাই ডিফল্ট থাকে। এটা অন্য কোনো কলামের উপরে আমরা একটা গ্রিড ইন্ডেক্স দিয়ে আমরা যে কোনো একটা ইন্ডেক্স তৈরি করতে পারি অন এ পার্টিকুলার কলাম। ঠিক আছে, দেখ অনেকক্ষণ পরে আসবে, আজকে ক্লাস না। এটা হচ্ছে একটা ব্যাপার, হ্যাঁ, যে আমরা ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি অন এ পার্টিকুলার কলাম। ইন্ডেক্স ক্রিয়েট করার সুবিধা কি? ইন্ডেক্স ক্রিয়েট করলে এটার সার্চটা ফাস্ট হবে। হ্যাঁ, ওই কলামের উপর। সো নর্মালি মানে ডেটাবেস যদি স্লো থাকে তাহলে এটার প্রথম ইয়ে হচ্ছে যে ইন্ডেক্স ব্যবহার করা। আবার ওভার ইউজ অফ ইন্ডেক্স ভালো না। আচ্ছা, ইন্ডেক্স কখন খারাপ হবে একটা এক্সাম্পল করতে হবে। স্যার আমি যদি স্যার অনেকগুলো ইন্ডেক্স রাখি তখন ইনসার্শনের সময় লাগবে। জি স্যার। ইনসার্শনের সময় লাগে, তাই না? কারণ ইনসার্ট করার সময় একটা ইন্ডেক্সকে ম্যানেজ করে ইনসার্ট করতে হয়। পরবর্তীতে তোমরা ইন্ডেক্সের থিওরিটা পড়ো। আমাদের এই প্রথম পার্ট যেটা আমরা পড়াই সেটা হচ্ছে অ্যাজ এ ডেটাবেস প্রোগ্রামার তোমাদের যে জিনিসগুলো জানা দরকার। আর পরের পার্টে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো যে তৈরি করা হয়েছে এগুলোর আন্ডারলাইং অ্যালগরিদমস অ্যান্ড থিওরি। হ্যাঁ, সেটা কোনো কাজে লাগবে কিন্তু যদি তোমরা নিজেরা কখনো একটা ডেটাবেস ডেভেলপ করো। ঠিক আছে, সেই সব যেমন কয়দিন আগে রিসেন্টলি হুয়াওয়ের একটা ডেটাবেস আসে, এটার নামটা আমি ভুলে গেলাম, কি বস এই টাইপের কিছু নাম। তো এটা খুব বেশি দিন আগে না, হয়তো বছর 10 রিসেন্টলি বিকাশ ওদের ওরাকল ডেটাবেসের পরিবর্তে এই ডেটাবেসটা ব্যবহার করবে একটা ডিসিশন নিচ্ছে আমাদের আগামী বছর। যারা চিন্তা করে যে মানে একটু সময় বলা হতো যে ধরো তুমি ওরাকলের চেয়ে ভালো একটা ডেটাবেস তুমি তৈরি করতে পারো, কিন্তু ওরাকলের চেয়ে ভালো সেলস টিম তৈরি করা খুব কঠিন। হ্যাঁ, সে করতে মানে একদের মানে মিথের মতো তৈরি হচ্ছে, মানে ওরাকল সারা পৃথিবী অচল হয়ে যাবে। কিন্তু দেখো যে এখন ইভেন একটা চাইনিজ কোম্পানি তৈরি ডেটাবেস বিকাশের মতো একটা বড় কোম্পানি তারা ইউজ করছে। চাইনিজ কোম্পানির সুবিধা হচ্ছে যে ওরা দেখাতে পারে যে কোনো কিছু ওদের 100 কোটি মানুষ দিয়ে ইউজ করে। হ্যাঁ, 100 কোটি মানুষের একটা ডেটাবেস ওরা মেনটেন করে ওটা দিয়ে। সো তাহলে আর কেন করবে? এখন যেহেতু কস্টিং অনেক কম পড়ে ওটা ইভেনচুয়ালি তারপরে দেখো indices are data structures used to speed up access to record with specified values for index. তো ওটা হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী সে অ্যাক্সেস করতে পারে খুব ফাস্ট। এছাড়া কিছু লার্জ অবজেক্টকে আমরা একটা ডেটাবেসে রাখতে পারি, আবার আমরা এটাকে ফাইল হিসাবে রেখে ফাইলের পাথটা রাখতে পারি। হ্যাঁ, সার্ভারে আলাদা স্টোরেজ। ঠিক আছে, মানে ডেটাবেসের জন্য যেরকম স্টোরেজ আছে সেরকম এই অবজেক্ট স্টোরেজ মানে ফাইল বা ছবি বা ভিডিও এগুলোকে রাখার জন্য আমাদের অবজেক্ট স্টোরেজ। তো ওগুলো চিপার, ওখানে স্টোরেজটা রেখে তুমি মূল ডেটাবেসে জাস্ট তার পাথটা রাখলেও হবে। তারপর কেউ যদি কোনো কারণে মানে ফাস্টার অ্যাক্সেস বা কোনো কারণে ডেটাবেসের মধ্যেই যে এগুলো রাখতে চায় তাহলে ব্লক একটা ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট আর ক্যারেক্টার লার্জ অবজেক্ট, মানে হচ্ছে ধরো ফাইল বা টেক্সট ফাইল, এগুলো রাখার জন্য এই ধরনের এগুলো ব্যবহার করা যায়। কাজ অ্যালাউ করো, যেমন কাউকে আমি শুধু ভিউ করতে দেবো, রিড করতে দেবো, কাউকে আমি ইনসার্ট আপনি ডিলিট করতে দেবো। এছাড়া আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন আছে, যেমন একটা টেবিলকে ড্রপ করা, হ্যাঁ, বা টেবিলকে অল্টার করা মানে হ্যাঁ, টেবিলের জন্য একটা নতুন কলাম অ্যাড করা, একটা কলাম রিমুভ করা, একটা কলামের ডেটা টাইপ চেঞ্জ করা, এই কাজগুলো করার জন্য অল্টার একটা কিওয়ার্ড আছে, তাই না? অল্টার একটা সিনট্যাক্স, অল্টার টেবিল নেই, তারপরে কোন কলামে কী করতে চায় ওগুলো বলা যায়। তারপরে ধরো এই যে রিসোর্স অ্যালোকেট করা, টেবিল
স্পেস, এগুলো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন, এগুলো আমরা এই কোর্সে সেভাবে কাভার করি না। মানে আমি একটা টেবিলের ডিফল্ট যে সাইজ যেটা চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি, হ্যাঁ। তারপরে ড্রপের মানে যে কোনো আমি টেবিল ইন্ডেক্স এই সব কিছু ক্রিয়েট করা, ড্রপ করা, এই কাজগুলো করা, এগুলো হচ্ছে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ। তো এগুলো আমি কাকে দিব, কোন ইউজারকে দিব, সেই মেকানিজমটাই হচ্ছে অথরাইজেশন। কীভাবে অথরাইজেশন করা হয় আমি দেখি। অথরাইজেশনের জন্য দেখুন গ্র্যান্ট প্রিভিলেজ লিস্ট। প্রিভিলেজ মানে হচ্ছে এগুলা সিলেক্ট, ইনসার্ট, আপনি ডিলিট, এগুলো হচ্ছে প্রিভিলেজ। আমি কিসের গ্র্যান্ট করছি, কোনো একটা প্রিভিলেজ, এক বা একাধিক প্রিভিলেজ আমি দিতে পারি অন a particular relation মানে হচ্ছে টেবিল অর ভিউ টু আমি কাকে দিচ্ছি, সেখানে আমি যে ইউজারকে দিচ্ছি সেই ইউজার নেমগুলো কমা কমা দিয়ে দিতে পারি। অথবা আমি একটা রোল ক্রিয়েট করতে পারি, যেটা আমার পরে আসছে। স্যার এটা তো স্যার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে করতে হবে না স্যার আমাকে দিয়ে। এরপরে দেখো যেটা আমি এখানে ইউজার লিস্টে ইউজার আইডি দিতে পারি, এটাকে পাবলিক করতে পারি। পাবলিক করা মানে যে কোনো ভ্যালিড ইউজার এটাতে অ্যাক্সেস পাবে, এই কাজটা করতে পারি। তাহলে আমি বললাম যে গ্র্যান্ট সিলেক্ট অল স্টুডেন্ট টু পাবলিক, তার মানে অল ইউজার যারা আছে তারা স্টুডেন্ট টেবিল থেকে ডেটা সিলেক্ট করতে পারে, ঠিক আছে। Granting a privilege on a view does not imply granting any privilege on the underlying relation. View এর উপর প্রিভিলেজ দিলে সেটা নিচের টেবিলের উপর কাজ করবে। The grantor of the privilege must already hold the privilege of the specified item. মানে যার নিজের প্রিভিলেজ নাই সে তো অন্য কাউকে প্রিভিলেজটা দিতে হবে, তাই না? সো তুমি যদি একটা ইউজার এটা নিজে লগ ইন করার অবস্থায় যদি কাউকে একটা প্রিভিলেজ দিতে চায়, তার অবশ্যই নিজের সেই প্রিভিলেজটা থাকতে হবে। Grant select on instructor to multiple user in answer. When selected জায়গায় insert update delete on all privilege করলে এগুলো সবগুলা প্রিভিলেজ পেয়ে যাবে। আমরা প্রিভিলেজ দিলাম, আমরা কখনো মনে হতে পারে যে কারো ক্ষেত্রে আমরা প্রিভিলেজটা রিভোক করব, উইথড্র করব, তার জন্য রিভোক সিলেক্ট অন ব্রাঞ্চ টেবিলের নাম ফ্রম কোন ইউজার। কোনো অনেক সময় আমরা টেম্পোরারি, ধরো তোমার একটা ভেন্ডার আসছে, সেই ভেন্ডার কাজ করবে, তাকে তুমি টেম্পোরারি প্রিভিলেজ গ্র্যান্ট করবা, ভেন্ডারের কাজ শেষ হবে, প্রিভিলেজ আবার রিভোক, তাই না? তো এই ধরনের ক্ষেত্রে গ্র্যান্ট এবং রিভোকটা খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হয় যে যদি মানে মাল্টিপল পার্সন মাল্টিপল ইউজার কাউকে প্রিভিলেজ দেয়, তো একজন রিভোক করলে অন্যজন এটা থেকে যাবে। তো এটা মেক শিওর করতে হবে যে সবারটাই দেখা যেতে পারে যে কী কী প্রিভিলেজ আছে একটা ইউজারের, তারপরে সেটা ডিসিশন করতে হবে। এখন দেখো যে আমরা এই যে মানে আমাদের একটা সিস্টেমে অনেক ইউজার থাকে, তো আমরা আলাদা আলাদা ধরো আমাদের বইতে মনে করো টিচার আছে 500 জন, স্টুডেন্ট আছে 5000, এখন আমরা কি আসলে আলাদা আলাদাভাবে নেব? সেটা না করে আমরা একটা করতে পারি যে আমরা কিছু রোল তৈরি করতে পারি, টিচার একটা রোল, স্টুডেন্ট একটা রোল, হ্যাঁ। তারপরে টিচারকে আমি ধরো আমার 10টা টেবিল আছে, আমি টিচারকে কিছু টেবিলে ইনসার্ট আপডেট অ্যাক্সেস দিব, কিছু টেবিলে শুধু সিলেক্ট অ্যাক্সেস দিব, তাই না? টিচার রোলকে আমি দিচ্ছি। দেওয়ার পর আমি এবারে 500 ইউজারকে বললাম যে তারা সবাই টিচার, তাদেরকে আমি টিচারের রোলটা দিই। মানে আমি আচ্ছা, একটা রোলকে আমরা প্রিভিলেজ দিলাম, তাই তো? মার্কার নাই, আচ্ছা এটা বোঝা যাচ্ছে যে এখানে যদি দেখো যে মনে করো আমরা একটা রোল ক্রিয়েট করলাম যে ক্রিয়েট রোল ইনস্ট্রাক্টর। এবার আমরা অমিত হচ্ছে একজন ইউজার, তাকে আমি ইনস্ট্রাক্টর রোলটা দিলাম, গ্র্যান্ট ইনস্ট্রাক্টর টু অমিত, ঠিক আছে? কারণ আমি
গ্র্যাড সিলেক্ট অফ থিংস টু ইনস্ট্রাক্টর, তাহলে অমিত এই প্রিভিলেজটা পাবে, কারণ অমিত হচ্ছে একটি ইনস্ট্রাক্টর, তাই না? তারপরে এবার একটা করতে যে আমরা আরেকটা রোল প্লে করছি। স্যার স্লাইডে লিখতে পারবেন ইচ্ছা করলে, হ্যাঁ স্লাইডে লিখতে পারবেন ইচ্ছা করলে। হ্যাঁ স্লাইডে লিখতে পারবো, বাট স্লাইডে অল্প জায়গায় আছে পড়তে দেয়। ক্রিয়েট রোল টিচিং অ্যাসিস্ট্যান্ট। এখন আমরা এই টিচিং অ্যাসিস্ট্যান্টের নতুন রোল, এবং আমরা টিচিং অ্যাসিস্ট্যান্ট রোলে যারা আছে তাদের সবাইকে ইনস্ট্রাক্টরের সব অ্যাক্সেস দিয়ে দেবো। অনেক সময় ধরে এরকম হয়, দেখো যে মনে করো আমার ইনস্ট্রাক্টরের 10টা প্রিভিলেজ আছে, আমার 10 রকমের অ্যাক্সেস আছে। টিচিং অ্যাসিস্ট্যান্টকে আমি তার মধ্যে 8 রকম দিতে চাই, 2 রকম দিতে চাই। তাহলে কী করবো, যে আমি প্রথমে টিচিং অ্যাসিস্ট্যান্টকে ইনস্ট্রাক্টরের প্রিভিলেজ গ্র্যান্ট করলাম, এই রোলটা। তারপর দুইটা আমি বিকল্প। রিভোক করতে পারি সেখান থেকে একটা দুইটা। তাহলে জিনিসটা আমার জন্য ম্যানেজ করা সহজ হবে। তাহলে এখানে আরো চেইন অফ রোলস আছে, আমি একটা ডিন নামে রোল ক্রিয়েট করলাম, তারপরে আমি গ্র্যান্ড ইনস্ট্রাক্টর টু ডিন, মানে ডিনকে ইনস্ট্রাক্টরের সব প্রিভিলেজ দিয়ে দিলাম, তারপরে গ্র্যান্ড ডিন সাতোশি হচ্ছে একটা ডিভিশন তাকে দিলাম। সো ডিরেক্টলি না দিয়ে আমি এরকম ইনডিরেক্টলি দিতে পারি। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইউজারকে ম্যানেজ করার চাইতে ইউজারকে একটা গ্রুপ করে সেই গ্রুপকে একটা রোল হিসাবে চিন্তা করা, ওই রোলকে অ্যাক্সেস দেওয়া, এটা হচ্ছে রোল ম্যানেজমেন্ট। এটা আসলে তুমি তোমার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে পারো। হ্যাঁ, মানে ইউজুয়ালি বাই ডিফল্ট এটা ধরো এক ধরনের হায়ারার্কিক্যালি আসে। যেমন মনে করো আমি সে টিচারের ধরো 10টা প্রিভিলেজ আছে, এখন আমি এই প্রিভিলেজটা হেডকে দিলাম, ইন অ্যাডিশন হেডকে আমি আরও 2টা দিলাম, তাহলে হেডের হয়ে গেল 12টা। আচ্ছা, ডিনকে আমি হেডেরগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন অ্যাডিশন আরও 3টা দিলাম, তাহলে ডিনের হলো 15টা। এরপরে ধরো ভিসিকে আমি ডিনের সবগুলো দিয়ে দিলাম, ইন অ্যাডিশন আরও 3টা দিলাম, তাহলে ভিসি হলো 18টা। তো এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে জাস্ট আমার ম্যানেজমেন্টটা ইজি, তাই না? এইটা হচ্ছে রোল ম্যানেজ করার সুবিধা। ঠিক আছে, আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। এই ক্লাসটা খুব একটা কনসেপচুয়াল ছিল না, আমরা আমাদের বেসিক্যালি